প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতির অধ্যায় গোলক নিয়ে। তোমরা এখন মন দিয়ে শোনো আমার এই আলোচনা। আমি সীতানাথ সেন, শিক্ষক, দেওপাড়া চম্পামণি উচ্চ বিদ্যালয়। এখন আমি আমার আলোচনা শুরু করছি। এই গোলক বিষয়ে আলোচনা তোমরা মন দিয়ে শোনো। আশা করি তোমাদের এই অধ্যায়টি বুঝে নিতে অনেক সুবিধা হবে। প্রথমেই আমি তোমাদের দেখাতে চাইছি তিনটে ঘনবস্তু নিয়ে। তোমরা দেখো এই ঘনবস্তুগুলো তোমরা নিশ্চয়ই চেনো। প্রথম একটা ঘনবস্তু, দ্বিতীয় আর তৃতীয়, তিনটে ঘনবস্তু, তিনটেই আমাদের খুব চেনা জানার জিনিস। নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমে যে বাঁদিকের ঘনবস্তুটি রয়েছে এইটি হলো ফুটবলের একটা ছবি। 2 নম্বরটা তোমাদের খুব পরিচিত, ভূগোলের ক্লাসে প্রায়ই তোমরা দেখে থাকো, এটা একটা গ্লোবের ছবি। আর 3 নম্বর আমাদের সবার প্রিয় খেলা ক্রিকেট, সেই ক্রিকেট বলের ছবি হলো 3 নম্বরটা। এই যে ঘনবস্তু, তিনটে ঘনবস্তু আমি দেখিয়েছি, এই ঘনবস্তুগুলোর একটা বিশেষ নাম আছে, সেটাও তোমরা জানো। এই ঘনবস্তুগুলোই হলো আমাদের যেটা গোলক। এগুলো সেই গোলকেরই উদাহরণ। এই যে গোলক, সেই গোলকের তল কিন্তু মাত্র একটি, এবং সেই তলটি হলো একটি বক্রতল। তার মানে একটি গোলক কেবলমাত্র একটি বক্রতল দ্বারা গঠিত। এখন আমরা দেখে নিই এই অধ্যায়টাতে আমরা ঠিক কি কি জিনিস শিখতে চলেছি। আমরা শিখব গোলকের আয়তন, সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এগুলো কীভাবেই আসি গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিয়ে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করবার আগে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বিষয়টা কি, কোনখানটাকে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে? গোলকের বক্রতল বা সমগ্রতলের যে ক্ষেত্রফল বলছি, সেই তলটা বলতে বোঝায় আমরা যে এই যে পাশে যে ক্রিকেট বলটা দেখতে পাচ্ছি, এই বলটা হাতে নিয়ে যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, এই যে লাল রঙের বলটা আমরা যে অংশটা দেখতে পাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে, তার মানে বলটার উপরে যে লাল রং করা অংশটা রয়েছে সেই অংশটার ক্ষেত্রফল, সেটাই হলো বক্রতলের ক্ষেত্রফল। আমরা যদি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ওই যে লাল রং করা আছে সেই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে প্রথমেই জেনে নিই যে বক্রতলের ক্ষেত্রফল, তার সূত্রটা কি। গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। এখানে পাই মানে তার মান জানি আমরা 22/7, আর মানে 22/7 বলতে পাই কিন্তু একটা অমূলত সংখ্যা, এর মান এইভাবে p/q আকারে হয় না, প্রায় 22/7 মান এর ধরে থাকি। তাহলে পায়ের মান যেখানে আমরা বসাবো সেখানে 22/7ই বসাবো। প্রথম যে অক্ষর আর, সেইটা দিয়েই এটাকে বোঝানো হয়, রেডিয়াস অর্থে ব্যাসার্ধ। তাহলে দেখো, শুধুমাত্র যদি আমরা গোলকের ব্যাসার্ধ জানতে পারি তাহলেই কিন্তু আমরা তার মানে ব্যাসার্ধ যদি হয় সেমি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে বর্গ সেমি। এরপর তাহলে সূত্রটা আমরা জেনে গেলাম। এই সূত্র
প্রয়োগ করে একটা সমস্যার সমাধান আমরা এখন দেখে নিই, তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে এবং বুঝতে আরও সুবিধা হবে। লোহার পাত দিয়ে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। লোহার যে গোলকটা, সেই গোলকটাকে যদি রং করা হয় এবং রং করতে যদি প্রতি বর্গ সেমিতে কত টাকা খরচ হবে সেইটা আমরা হিসাব করি। এখন দেখো, গোলকটাতে রং করা মানে তার যে বক্রতল, যে গোলকটার উপরিতলটা যে সম্ভব, তার মানে সেই তলটা বলতে বক্রতলের যে ক্ষেত্রফল সেটা যদি বের করে দিতে পারি কত বর্গ সেমি, তাহলেই তাকে 2.50 টাকা দিয়ে আমরা গুণ করে দেব। গুণ করে দিলেই আমাদের খরচটা বেরিয়ে আসবে। তাহলে প্রথম কাজ হলো এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গোলকটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা। এখন দেখো, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো ব্যাসার্ধ। আমাদের যে অঙ্কটি দেওয়া রয়েছে সেখানে দেওয়া আছে ব্যাস। আমরা জানি ব্যাস যা দেওয়া থাকে ব্যাসার্ধ হয় তার অর্ধেক, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ। তাহলে 14 সেমি দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 14 অর্ধেক 7 সেমি। ব্যাসার্ধ তাহলে পেয়ে গেলাম। তাহলে এরপরে সমগ্রতল বা বক্রফলটা বের করে নিই। তাহলে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, মানে এখানে আর হচ্ছে 7, তাহলে 4 পাই ইন্টু বর্গ সেমি। তাহলে পায়ের জায়গায় আমরা 22-এর 7 বসাবো, 4 গুণিত 22-এর 7 ইন্টু 7, 616 বর্গ সেমি। 616 বর্গ সেমি। তাহলে আমাদের মূল যে কাজটা সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা নির্ণয় করে দিয়েছি। এরপর এইটাকে যদি 2.50 দিয়ে গুণ করি তাহলে গোলকটি রং করতে খরচ হবে 616 গুণিত 2.50 টাকা, সমান গুণ করলে এটা পাবো 1540 টাকা। তাহলে আমরা এই সমস্যার মধ্যে যেটা আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেই বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রকে প্রয়োগ করতে শিখলাম। এরপর আসি গোলকের আয়তন নির্ণয় করতে। গোলকের আয়তন নির্ণয় করবার আগে দেখে নিই যে গোলকের আয়তন বলতে কি বোঝায়। গোলকের আয়তন বা ঘনফল বলতে বোঝায় ওই গোলকটা কতটা স্থান দখল করে আছে, গোলকটা কতটা স্থান দখল করে আছে সেই স্থানটার আয়তন বের করা। একটা গোলককে রাখতে তো একটা জায়গা লাগে, সে যে জায়গাটার উপরে ওইটা রয়েছে গোলকটা, সেই জায়গাটাকেই বলা হচ্ছে গোলকের আয়তন। সূত্র: গোলকের আয়তন বা ঘনফল সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তো আর জানলে মানে ব্যাসার্ধ জানলেই আমরা তার আয়তনটা বের করতে পারবো। এখানে দেখো আর কিউব যেহেতু আছে সেই জন্যে এর এককটা হলো ঘন একক। মানে যদি ব্যাসার্ধ হয় সেমি তাহলে আয়তন হবে ঘন সেমি। এইভাবেই এটার আয়তন নির্ণয় আমরা করব গোলকের। তার সূত্র আমি আর এরপর একটা সমস্যার সমাধান করি। 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলকাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কত পরিমাণ জল অপসারিত
হবে, যার ব্যাসার্ধটা বলা আছে 21 সেমি, সেইটাকে যদি জলের মধ্যে, চৌবাচ্চার জলের মধ্যে ডুবানো হয়, তাহলে সেই ডোবালে কতটা জল অপসারিত হবে, সেই জলটার আয়তন কত, এইটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা দেখো আয়তনের জলকে অপসারিত করে, তাহলে আমাদের এইখানে সেই অপসারিত জলের আয়তন বের করতে গেলে না, ওই যে পাথরের বলটা আছে, সেই পাথরের বলটার আয়তনটা আমাদেরকে বের করতে হবে। এর ব্যাসার্ধ জানি, তাহলে আয়তন বের করা খুব সহজ, সূত্র শিখে গেছি আমরা। তাহলে অপসারিত জলের আয়তনই হলো ওই পাথরের যে গোলকাকার বলটা আছে তার আয়তন। তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেমি, তাহলে গোলকটির আয়তন হবে 4/3 পাই ইন্টু 21 কিউব ঘন সেমি, 21 হলো ব্যাসার্ধ। আর তাহলে এখানে সব মানগুলো যদি বসিয়ে দিই, 4/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, 21 কিউব ছিল, সেটাকে 21টাকে 3বার লিখে দিলাম। নিচের 7 আর 3, 7 3 21, কাটাকাটি করলে একটা 21 বাদ চলে যায়, বাকি যেগুলো রইল 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21, তাহলে সেগুলো গুণ করলে আমরা পাবো 38,808 ঘন সেমি। তার মানে ওই যে পাথরের যে গোলকাকার বল, সেই বলটি দ্বারা অপসারিত জলের আয়তন হবে 38,000। এই হলো গোলকের আয়তন সংক্রান্ত একটি সমস্যা। তাহলে এই অঙ্কেরও মূল জায়গা যেটা, সেটা কিন্তু একটি গোলকের আয়তন নির্ণয় করতে পারা। তাহলে আমরা আরেকবার মনে করিয়ে দিই, গোলক সংক্রান্ত আমরা দুটি সূত্র শিখলাম। একটি হলো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, আর গোলকের আয়তন 3.5 পাই r³ ঘন একক। এই দুটি সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখলে এই সংক্রান্ত সমস্যার সমাধান আমরা সহজে করতে পারবো। এইবার আসি অর্ধগোলক। নামের মধ্যেই বোঝা রয়েছে মাঝামাঝি যদি সমান দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, তার একটি ভাগকে বলা হবে অর্ধগোলক। অর্ধগোলকের ছবি দেখে নিই, তাহলে বুঝতে পারবো। এই হলো অর্ধগোলকের ছবি। তাহলে এই অর্ধগোলকের দেখো তল কটা পাচ্ছি, এখন কিন্তু অর্ধগোলকের তল হয়ে গেল দুটি। একটি হলো সমতল, ওই যে উপরের যে তলটা রয়েছে সেটা হলো সমতল, আর তাহলে একটি সমতল আর একটি বক্রতল হলো একটি অর্ধগোলকের তল। এই দুটি তল নিয়ে একটি অর্ধগোলক তৈরি। এখন অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জেনে নিই। বুঝতেই পারছি একটি গোলককে সমান দুভাগে ভাগ করে দুটো অর্ধগোলক পেয়েছি। তো অর্ধগোলকের যেটা বক্রতল, গোলকের যেটা বক্রতল ছিল তার অর্ধেক হবে অর্ধগোলকের বক্রতল, 2 দিয়ে ভাগ। তার মানে গোলকের বক্রতল তাহলে পেয়ে গেলাম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ একক। এরপরে দেখি সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু দেখো বক্রতলের সাথে সাথে আমরা আরও একটি তল পেয়েছি যেটা সমতল, সেটা কিন্তু একটা বৃত্তাকার তল, বৃত্তের মতো উপরের যে অংশটা, তার ব্যাসার্ধও কিন্তু r। তাহলে
নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার যে সমতলটি রয়েছে সেই সমতলের ক্ষেত্রফল। আমি বলেছি ওই বৃত্তটারও ব্যাসার্ধ কিন্তু আর, তার মানে বক্রতলের ক্ষেত্রফল পেয়েছিলাম 2πr², আর বৃত্তটার ক্ষেত্রফল হলো πr², মানে দুটোতে মিলে হয়ে যাবে কিন্তু 3πr²। দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, একটি হলো পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr² বর্গ একক, আর সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। আর আসি এর আয়তন, অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন গোলকের যে আয়তন ছিল তার অর্ধেকটাই হবে, তার মানে অর্ধগোলকের আয়তন সমান গোলকের আয়তন ভাজিত 2, মানে 2πr³ ঘন একক ছিল 4/3πr³ ঘন একক, সেটাকে দুভাগ করে দিলে 2/3πr³ ঘন একক। এখানে এই তিনটি বিষয় জেনে রাখতে হচ্ছে। এই দিয়েই আমরা অর্ধগোলক সংক্রান্ত অঙ্কের সমাধান সংক্রান্ত কিছু সমস্যা, অর্ধগোলক সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করি। একটা সমস্যা দেখি, যদি অর্ধগোলকাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ হয় 14 সেমি, তবে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা অর্ধগোলক বলেছে, নিরেট অর্ধগোলক, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 3πr² বর্গ একক, তাহলে বসিয়ে দেবো সেই আরের জায়গায় 14। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের 3π × 14² বর্গ একক, তার মানে পায়ের মান বর্গ সেমি। এই হলো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বের করবার পদ্ধতি। এবার আসি সমস্যা আরেকটা নিয়ে, 2 নম্বর সমস্যাটা। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে, বাটি সেটা কিন্তু নিরেট নয়, বাটির মাঝের অংশটা ভেতরটা ফাঁকাই থাকে, তা নাহলে সে বাটি হবে কি করে? তাহলে সেটা তৈরি করতে যে পাত লেগেছে সেটা হলো 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। তার মানে বাটি অর্ধগোলাকৃতি বাটি মানে পাতের ক্ষেত্রফল বলেছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে। সেই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 127.2 বর্গ সেমি। তাহলে তার ব্যাসটা, মুখের ব্যাসটা বের করতে বলেছে। এখন আমরা কাজটা করব ব্যাসার্ধ দিয়ে, শেষে আবার ব্যাসে চলে আসবো, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দেখো আমরা ধরে নিচ্ছি বাটিটার ব্যাস হচ্ছে 8 সেমি, তার মানে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr² বর্গ সেমি। তাহলে এই 2πr²টাই তো হলো 127.2, তাহলে শর্তে 2πr² সমান 127.2। তাহলে আর এইখান থেকে পেয়ে যাচ্ছি 2 × 22 × r² সমানই হচ্ছে, এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নিই তাহলে পাবো 891/7। তাহলে এইখানে 22-এর 7 আছে, এইখানে 7, আর এইদিকে নিচের 7, এই দুটোতে কেটে দিতে পারছি। কেটে দিলে পাচ্ছি, দেখো এইদিকে 22 × 2 44, তার মানে r² সমান হয়ে গেল 891/44। উপর নিচেকে 11 দিয়ে কেটে দিলে, 11 দিয়ে কাটলে উপরে 81, নিচেই 4। আর কত পেয়ে যাব? বর্গমূল করে দিলেই হবে। 81-র বর্গমূল 9, 4-এর বর্গমূল 2। আমাদের কিন্তু
বের করতে বলা আছে ব্যাস, তার মানে 2r, তাহলে 2টা দিয়ে গুণ করে দিই, তাহলে 2r সমান হয়ে গেল 9। অতএব বাটিটির মুখের ব্যাস হয়ে গেল অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের যে সূত্র পেয়েছিলাম সেই সূত্রটিরও প্রয়োগ করতে আমরা শিখলাম। এরপর থেকে একটু আলোচনা করি। সমস্যা 3, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকের ব্যাসার্ধ কত তা লিখি। নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এখন দেখো আমরা যদি সমাধানটা আগাই, আমরা প্রথমে ধরে নিই অর্ধগোলকটির ব্যাসার্ধ হলো r একক। r একক যদি ব্যাসার্ধ হয় তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই r³ ঘন একক, আর সমগ্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে একক সহ দুটোতে কখনো সমান হতে পারে না, সেটা হবেও না। সেই জন্যই বলা আছে সাংখ্যমানগুলো সমান, মানে ওই এককগুলোকে বাদ দিলে যে সংখ্যাগুলো থাকে তারা সমান। তার মানে শর্তে আমি লিখতে পারছি কি না, 2/3 পাই r³ সমান 3 পাই r²। তাহলে এখানে 3টা, তাহলে 2 পাই r³ সমান 9 পাই r²। এইদিকে r³ আছে, এইদিকে r² আছে। তাহলে আমি একে যদি বাকিটা ভাগ করে দিই, তাহলে দেখো পাই r² কেটে যাবে, কেটে যেয়ে যেটা আর পড়ে থাকবে সেটা হলো r সমান 9/2। আর 9/2 হলে আর কত, ভাগ করলে 4.5। তার মানে অর্ধগোলকটির ব্যাসার্ধ হয়ে গেল 4.5 একক, মানে 4.5 একক। এই হলো অর্ধগোলকটির ব্যাসার্ধ। আমাদের যে গোলক সংক্রান্ত আলোচনা, তার যে বিভিন্ন সূত্র, সেই সংক্রান্ত আলোচনা আমি তোমাদের সাথে করলাম। আবার একটু মনে করিয়ে দিই, আমরা আলোচনা করেছি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, সেটা কি না 4 পাই r² বর্গ একক। গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক। দেখেছি অর্ধগোলকের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, সেটা পেয়েছি 2 পাই r² বর্গ একক। তারপর পেয়েছি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r² বর্গ একক, এবং পেয়েছি এই মোট 5টা সূত্র। এই 5টা সূত্র ভালো করে মনে রাখলে এই চ্যাপ্টারে অঙ্ক করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা, আমি প্রত্যেকবারেই বারে বারে যেটা বলি, যে তোমরা ভালো করে তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের এই অংশটা প্রথমে একটু পড়ে নাও। পড়ে নেওয়ার পর ভালো করে পড়বে। পড়ে নেওয়ার পর উদাহরণগুলো তোমরা ভালো করে দেখো। দেখবার পর সমাধান করতে পারবে। তাহলে আমাদের আলোচনা আজ এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মন দিয়ে পড়াশোনা করো, আশা করি ভালোই হবে।